আজকের আমাদের সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা হচ্ছে এসি, ঠিক আছে, অল্টারনেটিং কারেন্ট। যতদূর ইলেকট্রিক্যালের ট্রিপল এর মধ্যে যে ইলেকট্রিক্যাল পার্টটা আছে সেটার শেষ চ্যাপ্টার হচ্ছে এসি। বাকি যা পড়ানোর আমি পড়িয়ে দিয়েছি। ডিসি পড়িয়েছি, তার সাথে সাথে আমাদের যে ট্রান্সফরমার পড়িয়েছি, ওভারভিউ অফ ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, তারপরে ম্যাগনেটিক সার্কিট সব পড়িয়ে দিয়েছি কিনা। ম্যাগনেটিক সার্কিটের যে পার্টটা আছে ওটাই আমার ইলেকট্রোম্যাগনেটিজম বলে একটা চ্যাপ্টার আছে ফিজিক্স টুতে, সেইটার সাথেই ম্যাচিং হবে, ঠিক আছে। ওটার সাথে আমি বলে দেবো, অসুবিধা হবে না, তাড়াতাড়ি জিনিসটা কভার হবে। কি বললাম বুঝতে পেরেছিস সন্দীপ? আর তুই যে বলছিলি এসিটা, এসির একটা আমি লেকচার প্রিমিয়ার করে দেবো, মানে আমি ইউটিউবে অনলাইন পোস্ট করবো ওটাকে, ঠিক আছে। তোরা খালি যখন অনলাইনে পোস্ট করবো সেই সময়টা অ্যাটেন্ড করবি just। আর নোটটা আমি প্রোভাইড করবো, ঠিক আছে। কি বললাম, ক্লিয়ার হয়েছে ভাই? সব থেকে বেশি কোয়েশ্চেন আসবে ট্রান্সফরমার আর ডিসি থেকে, কি বললাম বুঝতে পেরেছিস? এসির কিছু নেই, এই অল্প হালকা টাচ করে বেরিয়ে গেছে, ঠিক আছে। অল্টারনেটার ইন্ডাকশনের কিছু মানে একটা লেকচার মোটামুটি হবে, আমি মানে প্রিমিয়ার করে দেবো। যদি পসিবল হয় আমি কালকে সকালেই করে দেবো, ঠিক আছে। ঠিক আছে দাদা। তবে চাপ নিতে হবে না কোনো হিসাব বিষয়, অল কভার আপ করে দিয়েছি, কোনো টেনশনই নেই। তাহলে এসি কারেন্ট আজকের মেন টপিক আমাদের। এসি মানে হচ্ছে অল্টারনেটিং কারেন্ট, তার মানে কি এটা ডিরেকশন আর ম্যাগনিটিউড টাইমের সাথে সাথে কি হয়, কি হয় রে, চেঞ্জ হয়, তাই তো। চেঞ্জ হয়। আর ডিসির ক্ষেত্রে হলে আমার সময়ের সাথে সাথে চেঞ্জ হতো না, একদম। কনস্ট্যান্ট থাকতো, তাই তো। তাহলে এর যদি ডায়াগ্রাম আমি দেখানোর চেষ্টা করি, এসি এর আগেও দেখিয়েছি, দেখাইনি? কেমন হয় দেখতে না দেখতে ভাই, একই জিনিস মানে হচ্ছে প্রচুর। মানে আমি যা পড়িয়েছি তোদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কি হয়নি বল? ভালো হয়েছে তো, যে এতদিন ধরে যে পড়াচ্ছি কনসেপ্টটা ক্লিয়ার হওয়ারই কথা। মানে এর একটা পজিটিভ পিক আছে, একটা কি আছে সন্দীপ, নেগেটিভ, তাই তো। নেগেটিভ। আবার পজিটিভ আবার নেগেটিভ, মানে এইভাবে জিনিসটা রিপিটেশনের মধ্যে থাকে। আরেকটা দেখাই, এইটা একটা ওয়েভ হলো, এটা এটা হচ্ছে আমার সাইন ওয়েভ। যদি আরেকটা আমি, দাদা, হ্যাঁ বলো। এটা তো অনেক রকম একদম একদম ডাইরেকশনের সেফ, ওয়েভ হতে পারে। একদম একদম, এইটা যেমন স্কোয়ার ওয়েভ, তাই তো। তারপরে আবার শর্টুথ ওয়েভ হতে পারে, তাই তো নাকি সন্দীপ? হ্যাঁ দাদা। মানে এটা যেমন আমি স্কোয়ার দেখিয়েছি, শর্টুথ হতে পারে। তারপর আমার ধর এরকম হচ্ছে একটা, হতেই পারে, পারে না, প্লাস মাইনাস প্লাস মাইনাস এইভাবে চলতে থাকে। এদিক বরাবর টাইম আর এদিক বরাবর কারেন্ট কিংবা ভোল্টেজ, যা তুই দেখাতে চাইছে। এসি সোর্সকে আমরা ডিনোট করি হচ্ছে এইভাবে, তাই তো। এর ডিরেকশন প্রতি মুহূর্তে পাল্টে যায়, এটা হচ্ছে আমার এসি সোর্স। তাহলে এসি মিনস দ্য কারেন্ট চেঞ্জেস ডিরেকশন অ্যান্ড ম্যাগনিটিউড উইথ টাইম। আমি বলেছিলাম এসি যখন পড়াবো তখন কতগুলো ভ্যালু তোকে মাথায় রাখতে হবে, তার মধ্যে প্রথম যেটা আছে সেটা কি ভ্যালু বলেছিলাম, অ্যাভারেজ ভ্যালু, তাই তো, অ্যাভারেজ ভ্যালু। আর একটাকে বলেছিলাম পিক বা ম্যাক্সিমাম ভ্যালু, কি বলেছিলাম, পিক অথবা ম্যাক্সিমাম ভ্যালু। আরেকটা যেটা বলেছিলাম সেটা কি বলেছিলাম, আর এম এস ভ্যালু, তাই তো। এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর এম এস ভ্যালু, কারণ এইসব যে লেখা থাকে 234, 50 হার্স, এগুলো কি ভ্যালু, আর এম এস ভ্যালু, তাই তো। তাহলে এবার যেটা আসছে সেটা হচ্ছে আমার কি ভ্যালু, সেটা হচ্ছে আমার অ্যাভারেজ ভ্যালু। কারেন্টের ক্ষেত্রে যদি আমি বলার চেষ্টা করি যে আই ইকুয়ালস টু আমার হয়ে যায় কি, ডি কিউ বাই কি হয় রে, ডিটি। এটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, কি ইনস্ট্যান্টেনিয়াস। ইনস্ট্যান্টেনিয়াস মানে কোনো একটা মুহূর্তে। তোকে যদি বলি এর ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু কই, এখানে হতে পারে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এখানে হতে পারে, এই পজিশনে হতে পারে, এই পজিশনে, যে কোনো একটা র্যান্ডাম পজিশনের ভ্যালুকে আমরা কি পজিশন কি বলি ভাই, ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। কি বললাম বুঝতে পেরেছিস? যখন আই অ্যাভারেজ আমি বের করব সেটা হয়ে যাবে কিউ বাই টি। যখন আমি আই অ্যাভারেজ লিখবো তাহলে সেটা হয়ে যাবে কিউ বাই টি, তার মানে হচ্ছে চার্জ বাই কারেন্ট, সরি চার্জ বাই টাইম, তাই তো রে সন্দীপ, বুঝতে পারছিস?
এইবার এবার যদি আমি দেখাতে চাই ইন্টিগ্রেশন ফরম্যাটে তুই যদি লিখিস আই অ্যাভারেজটা, তাহলে কিভাবে লিখবি? আই সমান আমি কি লিখলাম, ডি কিউ বাই, তাহলে ডি কিউ ইকুয়ালস টু আমি কি লিখতে পারবো, আই ইন্টু ডি। এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালুটা কি? ইনস্ট্যান্টেনিয়াস মানে হচ্ছে যে কোনো মুহূর্তে, মানে র্যান্ডাম একটা পজিশনে ভ্যালু। তোকে যদি বলি এই পজিশনে ভ্যালু কত, এই পজিশনে ভ্যালু কত, এই পজিশনে ভ্যালু কত, এই যে ডট গুলো দেখিস, সেই ভ্যালুগুলোকে বলে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। এইটাকে বলে পিক ভ্যালু। এইটা সর্বোচ্চ ভ্যালু হচ্ছে পিক ভ্যালু, মানে ঠিক আছে? আর হ্যাঁ, ফ্র্যাকশন বাই সেকেন্ডে এগুলো চেঞ্জ হতে একদম থাকে, একদম সেটাই একদম একদম ইনস্ট্যান্টেনিয়াস মানে মানে কোন একটা মুহূর্তের ভ্যালু, ঠিক আছে? মানে প্রতি মুহূর্তে পাল্টে যাবে, ঠিক আছে? তাহলে ডিকিউ, ডিকিউ ইকুয়ালস টু, ডিকিউ ইকুয়ালস টু আই ডিটি। তাহলে ইন্টিগ্রেশন করলে তাহলে আমি কি পাবো এখান থেকে ভাই, বল সায়ন্তী? ডিকিউ এর ইন্টিগ্রেশন কিউ হবে, কিউ সমান হয়ে যাবে হচ্ছে ইন্টিগ্রেশন আই ডিটি, তাই তো? তবে তাহলে কিউ এর ভ্যালু তোকে যদি কখনো কেউ বের করতে বলে, তাহলে তুই ইন্টিগ্রেশন অফ আই ডিটি করে বের করতে পারবি। তাহলে এখন যদি তুই আই অ্যাভারেজ বের করতে চাস ইন দ্য ফর্ম অফ ইন্টিগ্রেশন, তাহলে আই অ্যাভারেজের ভ্যালু আলটিমেট যেটা আসবে, কিউ এর জায়গায় বসিয়ে দে ইন্টিগ্রেশন আই ডিটি, আর তুই টাইমেরও ইন্টিগ্রেশন করে দে, যেহেতু ইন্টিগ্রেশন দিয়ে লিখছিস। তাহলে এটা হয়ে যাবে আলটিমেট আমার অ্যাভারেজের ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। ভাই যে প্রসেসে আমি পড়াই সেই প্রসেস নিয়ে কারো কোনো সমস্যা নেই তো? না দা। ঠিক, আশা করি সবাই বুঝতে পারে। মানে তোরা ডেলি ক্লাস করিস বলে নয়, কেউ যদি ক্লাস নাও করে, কেউ যদি নোটসটা দেখে সেও বুঝতে পারবে, আমার যেটা মনে হয়। আই থিঙ্ক পারবে তো রে নাকি? সন্দীপ তুই কি বলিস, পারবে না? একদম। বুঝে যাবে, ঠিক আছে। সন্দীপ ভাই যখন বলেছে তার মানে বুঝে যাবে সবাই। তাহলে আই অ্যাভারেজের ভ্যালু হচ্ছে আমার ভাই এগুলো কিন্তু ফর্মুলা সন্দীপ, মাথায় রাখতে হবে এগুলো। তাহলে অ্যাভারেজ বের করতে গেলে কি করতে হবে, ইন্টিগ্রেশন অফ আই ডিটি ডিভাইডেড বাই ইন্টিগ্রেশন অফ ডিটি। মাথায় থাকবে তো? আর আমার আমার যে এইভাবে লেখা থাকে 230 ভোল্ট 50 হার্জ বাড়িতে, যেমন ইওর হোম ইলেকট্রিসিটি ক্যাপাসিটি হচ্ছে 230 ভোল্ট 50 হার্জ, এই যে ভ্যালুগুলো থাকে এগুলো কি ভ্যালু? এগুলো হচ্ছে আরএমএস, আরএমএস ভ্যালু। এগুলো যেন কখনো না ভুলিস, ইন্টারভিউ কোশ্চেন এগুলো সেট আপ হবে, হ্যাঁ, যেন মাথায় থাকে। তাহলে একটা ছোটখাটো অঙ্ক দিয়ে দিই, নিউমেরিক্যাল অ্যাভারেজ ভ্যালু। এসি যদি কারো মাথায় ঢুকে যায়, তার সেকেন্ড ইয়ারে কোনো ইলেকট্রিক্যালের ইলেকট্রিক্যালের সার্কিট থিওরি নিয়ে কোনো চাপ হবে না, ঠিক আছে? একটা এক্সাম্পল করিয়ে দিই। যদি তোকে দিয়ে দেয়, অঙ্কটা করতে হবে, ইফ আই ইকুয়ালস টু 3t² কারেন্ট দিয়ে দিয়েছে, ফাইন্ড দ্য অ্যাভারেজ কারেন্ট, ফাইন্ড, দেবজানি বুঝতে পারছিস? ফাইন্ড দ্য অ্যাভারেজ কারেন্ট ইন 2 সেকেন্ড। মাইকই অন করে নাকি? মাইক না অন করলে মনে হয় আমি নিজে নিজেই পড়াচ্ছি। কি করে করবি তাহলে বল আমাকে একটু সন্দীপ, যদি করতে পারিস কর, আর যদি না করতে পারিস তাহলে আমায় বল কিভাবে প্রসেসটা বল। 2 সেকেন্ডে অ্যাভারেজ কারেন্ট কত হবে ক্যালকুলেট করতে বলেছে, কারেন্টের ভ্যালু দিয়ে দিয়েছে, কিভাবে করবি? সার্থক কি আছিস? বলো। করবি কি করে প্রসেসটা? ওই তো ওই ফর্মুলাটা আগে লিখুন এইখানে। হ্যাঁ, তাহলে আই অ্যাভারেজ যে ফর্মুলাটা আছে, আই অ্যাভারেজ, এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ আই ডিটি, তাই তো, বাই হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ ডিটি। কিন্তু রেঞ্জ কত থেকে কত হবে? 0 থেকে 2 হবে দাদা। হ্যাঁ, রেঞ্জ হবে 0 to 2, ঠিক আছে, রেঞ্জ হবে 0 থেকে 2, এরও রেঞ্জ হবে 0 থেকে 2, তাই তো? বুঝতে পারছিস তো হুম, যে 0 থেকে 2 লিখে? তাহলে উপরের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি কি লিখবো, 0 to 2 আই স্কোয়ার, আই এর ভ্যালু কত দেওয়া আছে, সরি 3t² দেওয়া আছে, ভুল করলাম। ওটা দেওয়া আছে আমার কত, 3t², তাই তো রে? হ্যাঁ হ্যাঁ 3t² ডিটি ডিভাইডেড বাই ডিটি, 0 to 2। তাহলে আমার তিনটা কমন চলে আসবে, তাহলে হয়ে যাবে t² ইন্টিগ্রেশন 0 to 2। দাদা আগের স্লাইডটা 1 সেকেন্ড একটুখানি দেখো, একটা জিনিস মনে হয় মিস করেছি। ওকে দাদা, তাহলে এবার চেঞ্জ করে দাও, ঠিক আছে? তাহলে ইন্টিগ্রেশন অফ 0 to 2
টি স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয় শান্তি? টি স্কোয়ারের টি টু দি পাওয়ার 3 বাই টি টু দি পাওয়ার, হ্যাঁ ঠিক ঠিক। আরে ভাই তিনটা কত মোটা হয়ে গেছে আপনি, তিনটা বেশি খাওয়া দাওয়া করে এটা মোটা হয়ে গেছে, তাই তো? এর রেঞ্জ হবে 0 to 2, তাই তো রে? আবার টি এর ইন্টিগ্রেশন, ডিটির ইন্টিগ্রেশন হবে টি, যার রেঞ্জ হবে কত ভাই? 0 to 2। তাহলে 3 যেমন আছে আছে, তাহলে উপরে কি হবে ভাই? কি হবে? দাদা দাদা 2 আ- কিউব বাই 3 হ্যাঁ মাইনাস 0 বাই 3 একদম একদম, তার মানে 8 কিউব বাই 3 একদম সরি সরি 8 বাই 3 দাদা। আমার তিন, মানে ব্যাপারটা হচ্ছে, শোন না ভাই, 3/3 তো কেটে যাচ্ছে অলরেডি, তাই তো? মানে 8 মানে আলটিমেটলি আসবে 3/3 ইন্টু 8/2, এটাই তো আসার কথা, তাই তো? হ্যাঁ তার মানে 3 কেটে যাচ্ছে আর পড়ে থাকছে 4, তাই তো রে সন্দীপ? এটাই আনসার দাদা। এটা হয়ে যাবে আনসার, কারণ দেখ 2 এর কিউব করলে 8 হয়, আর নিচে আছে অলরেডি টি, টি এর ভ্যালু বসাই যদি 2, তাহলে নিচে 2 আসবে, আর 3/3 তো অলরেডি এখান থেকে 3টা বেরিয়ে আসছে, তার মানে কেটে যাচ্ছে। বুঝতে পেরেছিস না পারিস না? নর্মাল একটা জিনিস। কেউ ভাই, কেউ তো এই প্রসেসও ফলো করতে পারতো, প্রথমে ধর এখানে ভ্যালু বসিয়ে দিল, কেউ ধর হেভি বুদ্ধি, তার আই সমান বসিয়ে দিল 3t²। আরে ভাই টি এর ভ্যালু তো দেওয়া আছে 3 × 2 ² 12, এইটা যে করবে তাকে পুরো একদম পালিশ করে দেবে, ঠিক আছে? পুরো কেটে দেবে। এটা কিন্তু অত সোজা জিনিস হবে না। এটা হচ্ছে এসি, সব থেকে খতরনাক চ্যাপ্টারের মধ্যে একটা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এটা কত নাম্বার লেকচার দাদা এসি? আজকেই শুরু করছি, ও তাহলে তো সমস্যা নেই। এসির আজকে ফার্স্ট লেকচার, ঠিক আছে? এরপর আসছে হচ্ছে ভাই সব থেকে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আরএমএস ভ্যালু। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু। কি বললাম? রুট মিন স্কোয়ার ভ্যালু। The RMS value of an alternating current or voltage is equivalent DC value that produces the same heating effect in a resistive circuit. কি বললাম? এই যে আমরা এসিটার আরএমএস ভ্যালুটা বলি, তোরা বলতে পারিস সন্দীপ, তুই আমায় বলতেই পারিস যে সাগরদা তাহলে তুমি বলছো আরএমএসটাকে আমরা কেন নেবো, আমরা তো পিকও নিতে পারতাম, ঠিক কি না সন্দীপ? তুই তো বলতে পারিস আমি স্যার অ্যাভারেজই কেন নিই না, আমি আরএমএস কেন নিই? কারণ ওই যে আরএমএস ভ্যালুটা আমরা নিই, ওই যে ভোল্টেজটা আমরা নিই বা কারেন্টটা নিই, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু। কি বললাম? ওই ভ্যালুটা ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালু, মানে ওই ডিসি ভ্যালু যদি থাকতো সেটার ইকুইভ্যালেন্টের সাথে সমান হতো। মানে এমন একটা ভ্যালু নিতে হবে যে ভ্যালুটাকে তুই যদি পরে ডিসিতে কনভার্টও করিস, যেন ভ্যালুর বেশি এদিক ওদিক না হয়, ভ্যালু যদি খুব যেন বেশি চেঞ্জ না হয়ে যায়। কি বললাম সব তো? কি ধরতে পেরেছিস আমার কথাটা? দাদা বুঝেছি বুঝেছি। আমাদের আরএমএস ভ্যালুটা সব থেকে কাছাকাছি যায়, ইকুইভ্যালেন্ট ডিসি ভ্যালুর অনেক কাছাকাছি যায়। কি বললাম বুঝতে পেরেছি? সেই জন্য আমরা আরএমএস ভ্যালু নিয়ে অলওয়েজ কাজ করি। আর যখন পাওয়ার লসের যে ইকুয়েশন গুলো আছে I²RT বা I²R, কপার লস, সেই ক্ষেত্রে যদি আরএমএস ভ্যালু তুই বসাস, সবসময় দেখতে পাবি যে পারফেক্ট ভ্যালু আসছে পাওয়ার লসের। কি বললাম বুঝতে পেরেছিস? অ্যাজ কম্পেয়ার টু অ্যাভারেজ ভ্যালু। দ্যাট ইজ ওয়াই উই আর টেকিং আরএমএস in all type of calculations in home appliances and other industries or any other places. কি বললাম বুঝতে পেরেছি? আরএমএস মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার ভ্যালু, লেখা হয় সামনের দিক থেকে কিন্তু ক্যালকুলেট করা হয় পিছনের দিক থেকে। যদি আমি এরকম একটা ইকুয়েশন লিখি যে ভি ইকুয়ালস টু ভি0 সাইন ওমেগা টি, এটা একটা সাইন ওয়েভের ইকুয়েশন, এসির ইকুয়েশন, তাই তো? সাধারণ তুই দেখ, এই যে ভি ভ্যালুটা লিখেছি, এইটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। কি বললাম শান্তি, বুঝতে পারছিস? এইটা হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু বলা হয়। এই যে ভি0টা লিখেছি, হ্যাঁ একদম, এটাকে বলা হয় ম্যাক্সিমাম ভ্যালু অর পিক ভ্যালু। আর ওমেগা টি হচ্ছে আমার ফেজ, আর সাইন হচ্ছে সাইন ওয়েভ বলে সাইন দিয়েছি। কি বললাম বোঝা গেছে? তাহলে তুই যদি এটার ইকুয়েশন দিয়ে তোকে লেখানো আমি চেষ্টা করি, কি বলছে না, রুট মিন স্কোয়ার ভ্যালু। তাহলে প্রথমে তোকে, মানে আমি বললাম কি, রুট মিন স্কোয়ার ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু, রুট মিন স্কোয়ার ভ্যালু। তাহলে ফার্স্ট অফ অল তোকে, তোর মনে হচ্ছে যে মানে প্রথমে রুট করবি, তারপর অ্যাভারেজ, তারপর স্কোয়ার করবি, তাই তো নাকি? তোকে যদি আমি করতে বলি তুই কি করবি? কোনো একটা ভ্যালুর
ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তুই প্রথমে রুট করবি, তারপর মিন মানে হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, তারপর স্কোয়ার করবি। কিন্তু সেটা আসল প্রসেস নয়। আসল প্রসেস থেকে কি করতে হবে সত্যি, আসল প্রসেস হচ্ছে প্রথমে তোকে স্কোয়ার করতে হবে। যদি আমি ভি আর এম এস বের করি, প্রথমে তোকে স্কোয়ার করতে হবে, তার মানে ভি স্কোয়ার, সেটার তোকে রুট, সরি সেটার তোকে মিন নিতে হবে। মিন মানে হচ্ছে এইভাবে সাইন দেয়, অথবা মাথাতে বারও দিতে পারিস এইভাবে, ঠিক আছে? দুটোর যেন একসাথে বসিয়ে দিস নি ভাই, তাহলেই কিন্তু কেস হয়ে যাবে। বোঝাতে পারছি? এসি কি বিশাল শক্ত কিছু? এখনো পর্যন্ত অসুবিধা হয়নি, তাই তো? তারপর আমায় রুট দিতে হবে, এইটা হয়ে যাবে তবে আর এম এস ভ্যালু। এরপর যেটা আছে সেটা হচ্ছে আমার আই আর এম এস। তার মানে কি, তোকে প্রথমে করতে হবে কি স্পন্দন, প্রথমে কারেন্টের স্কোয়ার করতে হবে, সেটার মিন করতে হবে, তারপর সেটার রুট করতে হবে, তবে তুই বের করতে পারবি হচ্ছে আর এম এস ভ্যালু। একদম পরিষ্কার। আশা করছি কারোর কোনো কনফিউশন নেই, খুব বেশি ডেপথে নেই। যে বেশি ডেপথে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্টদের থার্ড সেমিস্টারে আছে সার্কিট থিওরি বলে একটা সাবজেক্ট আছে, সেই সাবজেক্টে তোকে থিওরামস পড়তে হবে, তার সাথে সাথে তোকে অল্টারনেটিং কারেন্ট বিশাল ডেপথে যেতে হবে, ঠিক আছে? আমি যেটুকু পড়াবো, যারা ইলেকট্রিক্যালের স্টুডেন্ট আছে, এইটুকু যদি শিখে নিস থার্ড সেমিস্টার কোনো অসুবিধা হবে না। কি বললাম বুঝতে পারছিস? তাহলে ভি ভোল্টেজের ইকুয়েশন লেখা হয় ভি জিরো সাইন ওমেগা টি দিয়ে, এটা হচ্ছে এসির একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন। আর কারেন্টের ইকুয়েশন লেখা হয় আই ইকুয়ালস টু কি দিয়ে, আই জিরো সাইন ওমেগা টি। ভোল্টেজের ক্ষেত্রে ভিটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, ভি জিরো ম্যাক্সিমাম ভ্যালু, কারেন্টের ক্ষেত্রেও সেম। যদি এখান থেকে আমি আরএমএস বের করতে বলে, তাহলে আমি কি লিখবো, ভি আরএমএস ইকুয়ালস টু কি লেখা হয় জানিস? সবটা ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু। বাই রুট টু। হ্যাঁ, আর আই আরএমএস সমান লেখা হয় হচ্ছে আমার ম্যাক্সিমাম, আই আই ম্যাক্সিমাম বাই রুট টু। এইটা যেন কেউ কখনো না ভুলে ভাই, এটা বিশাল ইম্পর্টেন্ট একটা জিনিস। বোঝাতে পেরেছি আরএমএস ভ্যালু? দাদা এমসিকিউ দেওয়া দাদা এটা দিয়ে। বিশাল অঙ্ক আছে এখান থেকে, ঠিক আছে? আমি যা পড়াই ওর বাইরে কিছু আসবে না, আমি তোকে বারবার বলি যে এমসিকিউ আসবে, এগুলো বলে দিচ্ছি এগুলো। ঠিক আছে, মানে একটা জিনিস বলার আমার ইচ্ছা ছিল। ঠিক আছে, এখানে সাইডে আমি হালকা করে বলে দিচ্ছি। দাদা এক সেকেন্ড, ফ্ল্যাগটা চেঞ্জ করতে আমি চেঞ্জ করিনি, এখানটা একটা সাইডে আছে সিগনিফিকেন্স। কেন, মানে আরএমএস ভ্যালুই নেওয়া হয়? তাহলে আমি যদি এখানে একটা ভ্যালু লিখি, যে আমাদের বাড়ির হাউস হোল্ডে যে সাপ্লাই ছিল 220 ভোল্ট 50 হার্জ, তাই তো রে সত্যি? তাহলে আমার এইটা যেটা আমি বলেছিলাম এটা কি ভ্যালু, আরএমএস ভ্যালু। আরএমএস ভ্যালু দাদা। তাহলে আমি যদি এখান থেকে পিক ভ্যালু বোর্ড করি, তাহলে ভি ভি জিরোর ভ্যালু কত হবে, রুট টু ইন্টু 220, তার মানে আসবে কত? যাই হোক, 220 তো আমাদের বাড়ির লাইন, 30 লেখা হয় কিন্তু 220 আসে সাপ্লাই, ঠিক আছে? 218 19 এরকম 220 লাইন না আমাদের। এমনি যেগুলো আসে রে প্র্যাকটিক্যাল ভ্যালু, বুঝতে পারলি সন্দীপ? 230 লিখি ঠিকই, কিন্তু প্র্যাকটিক্যাল ভ্যালু হচ্ছে 220। এমনি মুখে বলে না অনেকে 220 ভোল্টেজ 220, ঠিক আছে? এরকম। হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটা যদি গুণ করি রুট টুর সাথে, তাহলে আসবে হচ্ছে আমার 311 ভোল্ট। তাহলে আমায় যদি বলে যে বাড়ির লাইনের যদি আমি পিক ভ্যালু বের করি, তাহলে সেটার ভ্যালু কত আসবে? সেটা আসবে হচ্ছে আমার 311 ভোল্ট। এটা জানো, মাথায় থাকে। আর এক্সামে যে কোনো ভ্যালু যখন যদি দেওয়া থাকবে, যদি কোনো ভোল্টেজের ভ্যালু দেওয়া থাকে, যদি মেনশন করে দেওয়া না থাকে যে অ্যাভারেজ ভ্যালু না পিক ভ্যালু বা আরএমএস ভ্যালু, তোরা কি ধরবি ওটা? ওটা আরএমএস ধরবি। কি বললাম বুঝতে পেরেছিস? যদি এরকম ভাবে দিয়ে দেয় 220 ভোল্ট 50 হার্জ,
কনফিউজ হবি না, তখন তুই এটা মাথায় রাখবি যে এটা আরএমএস ভ্যালু বলছে, এটা মাথায় থাকবে তো, যেটা আমি বলছি কথা বিশাল ইম্পর্টেন্ট জরুরি কথা বলছি। বোঝা গেছে রে কি বলতে চাইছি? হ্যাঁ দা, ওকে, হ্যাঁ দাদা, বুঝতে পারছি দাদা। ঠিক আছে। ঠিক আছে, আরে অ্যাভারেজ ভ্যালুর আরেকটা জিনিস আমি স্কিপ করেছিলাম, লিখে দিয়ে এখানে, যে ভি অ্যাভারেজ যদি বের করতে হয় ভোল্টেজ অ্যাভারেজের ক্ষেত্রে 2v0/পাই হয়, ঠিক আছে। আর আই অ্যাভারেজ যেটা হবে সেটা হবে 2i0/পাই। এটা হচ্ছে অ্যাভারেজ ভ্যালু বের করার ক্ষেত্রে, ঠিক আছে। এজন্য মাথায় থাকে। এর অনেক ভাগ আছে, এসির অনেক ইয়ে আছে, বুঝলি তো, পিওরলি ইন্ডাকটিভ সার্কিট, বুঝতে পারলি সত্যি, পিওরলি রেজিস্টিভ সার্কিট, ঠিক আছে। তারপর পিওরলি ক্যাপাসিটিভ, এলআরসি সার্কিট, অনেক মানে এর অনেক পার্ট আছে, মানে এসিটা অনেক বড় একটা চ্যাপ্টার, বুঝতে পারলি তো, ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিশাল ইম্পর্টেন্ট, তার সাথে আবার অনেক বড়। তারপরে সে ওইগুলো ফেজার ডায়াগ্রাম। একদম একদম ফেজার আছে বুক, মানে অনেক জিনিস আমি শেখাবো ভালো করে। এসিটা সেই জন্য শেষে করাবার জন্য রেখেছিলাম, এতদিনে তো মোটামুটি একটা নলেজ এসে গেছে। এইটা যেটা ভাই আমি দেখিয়েছি না, এগুলো হাফ সাইকেলের লিখেছি, ঠিক আছে। ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ ভ্যালু 0 হবে। কি বললাম? আই অ্যাভারেজ ফর ফুল সাইকেল আমার 0 হবে না। কেন 0 হবে সব থেকে? কারণ হাফ এইটা আর হাফ এইটা, তাহলে দুটো অ্যাভারেজ যদি আমি করি তাহলে ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ কত হবে? 0 হবে। হ্যাঁ, ওর প্রমাণটা তোদের নেই বলে আমি প্রমাণটা করাইনি, যেগুলো আমি লিখেছি সেগুলো হাফ সাইকেলের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হচ্ছে ফর কি সাইকেল? হাফ সাইকেল। আর ফুল সাইকেলের ক্ষেত্রে অ্যাভারেজ হয়ে যাবে, লিখে দেবো, ফর ফুল সাইকেল average value will be 0. ঠিক আছে, এখন এরপর আছে ফর্ম ফ্যাক্টর। ফর্ম ফ্যাক্টর কি? ফর্ম ফ্যাক্টর হচ্ছে, পড়ো, the form factor is the ratio of the RMS value to the average value of an alternating waveform. তাহলে ফর্ম ফ্যাক্টর মানে কি বলছে? RMS value বাই কি ভ্যালু? এভারেজ ভ্যালু। একদম, তাহলে ফর্ম ফ্যাক্টর ইকুয়ালস টু বলছে ফর্ম ফ্যাক্টর ইকুয়ালস টু বলছে RMS ভ্যালু বাই এভারেজ। তাহলে ভাই আরএমএস ভ্যালু আবার কত বেরোলো? ফর আ সাইনোসয়েডাল ওয়েভফর্ম, সাইনোসয়েডাল ওয়েভফর্মের ক্ষেত্রে আমার কত বেরোলো রে? আরএমএস ভ্যালু মানে হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, তার মানে কত আসবে? ক্যালকুলেট কর, 0.707 আসবে, ঠিক আছে। কি বললাম সন্দীপ? আমি ক্যালকুলেট মানে ভ্যালুগুলো আমার মুখস্থ আছে বলে আমি বলছি আর কি। আরএমএস ভ্যালু আসবে 0.707 ম্যাক্সিমাম ভ্যালু, আর যেটা আমার অ্যাভারেজ আছে এটা হয়ে যাবে 0.637 ভিএম। করে দেখে নিবি, ঠিক আছে। বললাম যে এইটাকে করে নিবি, 2/পাই করবি 0.637 আসবে, আর যদি 1/√2 করিস 0.707, এটাই তো আসে নাকি? তাহলে এইটা যদি কেটে দিস তাহলে এইটা 0.707/0.637 যদি করিস এটা আসবে 1.11। তাহলে ফর্ম ফ্যাক্টরের ভ্যালু কত ভাই? 1.11। বিশাল ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন,
ডিফাইন ফর্ম ফ্যাক্টর প্রত্যেক বছরই পরীক্ষায় আসে, এইবারেও রিপিট হতে পারে। ক্যালকুলেট দ্য আরএমএস অ্যান্ড অ্যাভারেজ ভ্যালুস অফ আ পিওরলি সাইনোসয়েডাল কারেন্ট হ্যাভিং পিক ভ্যালু 15 amps। কি বলছে? ক্যালকুলেট দ্য আরএমএস ভ্যালু অ্যান্ড দ্য অ্যাভারেজ ভ্যালু অফ আ সাইনোসয়েডাল ওয়েভফর্ম হ্যাভিং পিক ভ্যালু অফ কত বলেছে? 15 অ্যাম্পিয়ার। তাহলে গিভেন ডেটার মধ্যে আমার কি দিয়েছে? গিভেন ডেটা পিক কারেন্ট দিয়ে দিয়েছে, মানে আই পিক দিয়ে দিয়েছে আমার কত? 15 অ্যাম্পস, তাই তো? তাহলে আরএমএস ভ্যালু কত হবে রে সব থেকে? একদম ছোট, মানে ইজি অঙ্ক। আরএমএস ভ্যালু হয়ে যাবে আমার পিক পিক বাই আরএমএস ভ্যালু, মানে হ্যাঁ, মানে আই আরএমএস। হ্যাঁ, তার মানে তুই যদি তোর যদি কনফিউশন হয় ভাই, পিক কারেন্ট বাই √2 করতে পারিস, তাই তো নাকি? তার মানে 15/√2 কত আসছে? 10.61 সামথিং আসবে, পরের দিকে নিয়ে। আর অ্যাভারেজ ভ্যালু 10.6 হুম, তাহলে লিখবি কি? উত্তরটা লেখার আবার টেকনিক আছে, ঠিক আছে? অ্যাভারেজের সময় লিখবি তো অ্যাভারেজ ভ্যালু অফ আ পিওর সাইন ওয়েভ ওভার অফ ফুল সাইকেল ইজ কত হবে? ওভার অফ ফুল সাইকেল কত হয় অ্যাভারেজ ভ্যালু? ওভার অফ ফুল সাইকেল অ্যাভারেজ ভ্যালু বুঝতে পারছিস এখনো পর্যন্ত যতটা পড়িয়েছি? কেন জিরো হচ্ছে অ্যাভারেজ? ফুল সাইকেলের ক্ষেত্রে জিরো একদম সায়েন্টিফিক, ওইটাই দেখানোর জন্য আমি আঁকলাম, ঠিক আছে? যদি একবার একবার উপরে একবার নিচে আসছে, তাহলে অ্যাভারেজ কত হবে? তুই একবার পরীক্ষায় 100-তে 50 পেয়েছিস, একবার 100 পেয়েছিস, তোর অ্যাভারেজ কত হলো? তাহলে আলটিমেটলি তুই মানে তুই একবার আপ হচ্ছে, একবার ডাউন হচ্ছে, একবার আপ হচ্ছে, একবার ডাউন হচ্ছে। তুই 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 মানে একই জায়গায় রয়ে যাচ্ছিস, তার মানে তোর ইনক্রিমেন্ট কিছু হচ্ছে না, তাই তো? সব থেকে তুই একবার অফিসে হেভি কাজ করছিস, এমপ্লয়ি অফ দ্য ইয়ার, আর একবার এমন খারাপ কাজ করছিস, ওয়ার্স্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার। তুই বলে একবার একবার এমপ্লয়ি অফ দ্য ইয়ার হয়ে যাচ্ছিস, একবার ওয়ার্স্ট এমপ্লয়ি হয়ে যাচ্ছিস। তাহলে আলটিমেটলি তুই একই জায়গায়, আলটিমেটলি তুই একই জায়গায় রয়ে যাচ্ছিস। তোর থেকে যারা যারা মানে একটা নর্মাল ওয়েতে কাজ করছিল, তারা দেখবি অনেক উঁচুতে চলে গেছে। এসি এখনো পর্যন্ত যতটা পড়িয়েছি, কেউ যদি বুঝতে পারিস, তাহলে এর পরবর্তী সময় যে যে জিনিসগুলো হবে বুঝতে পারবি। দ্য অ্যাভারেজ ভ্যালু অফ আ পিওর সাইন ওয়েভ ওভার আ ফুল সাইকেল ইজ জিরো। The average value of a pure sine over a full cycle is zero. But over a half cycle, এই কোয়েশ্চেনটা যে ফুল সাইকেলে জিরো হয়, এই কোয়েশ্চেনটা এমসিকিউতে বিরাট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যেন মাথায় থাকে, সবাই যেন জিরো মেরে আসবি যদি ফুল সাইকেল বলে। হাফ সাইকেল বললে কিন্তু তখন ভ্যালু আসবে, ঠিক আছে? তো ওভার হাফ সাইকেল কি হবে? অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট তখন হয়ে যাবে 2 কি হয়ে গেল রে? 2 × I peak ভ্যালু বাই পাই, তাই তো? তার মানে 2 × 15/π কত আছে দেখ? ওটা 9.55 something। 9.5 সামথিং। দাদা এখানে পায়ের ভ্যালু 3.14 যদি ধরি, হুম, একই তো নাকি? 9.56 দিয়ে দাও। কত আসছে? 9.56 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোরা ক্যালকুলেশন করছিস বলে আমি এখানে হাইলাইটেড করছি।
ভাই এই মানে যেগুলো পড়াচ্ছি এইগুলোই পড়ি, বেশি পড়া দরকার নেই সত্যি কি বললাম, বুঝতে পেরেছি? আমি কনফিডেন্টের সাথে তোদের বলছি যা পড়াচ্ছি এর বাইরে কিছু পড়তে লাগবে না। এইটাই কেউ যদি ভালো করে পড়ে সে এনাফ নম্বর পাবে পরীক্ষায়। শান্তি, কি বললাম বুঝতে পেরেছিস? টেনশন লেনে কা নেই। হ্যাঁ দাদা কি বললে? আমি বলছি যা, আমি বলছি যেগুলো পড়াচ্ছি এইটুকু পড়লেই এনাফ, মানে এর বাইরে কিছু পড়তে লাগবে না, এক্সট্রা কিছু টপিক পড়ার দরকার নেই। রেজাল্ট বেরোনি দাদা, ভালো হবে রে রেজাল্ট, লাগছে এবার। চাপের কিছু নেই, রেজাল্ট ভালোই হবে। মানে দাদা সেকেন্ড সেমিস্টারে পরে দেবে রেজাল্ট। হুম, কি জানি। হ্যাঁ না ঠিক। রে, ভোটের পর বেরোবে মনে হচ্ছে, যা শুনতে পাচ্ছি। হ্যাঁ তোদের ভোটের পরেই বেরোবে, ঠিকই বলিস। এবার হচ্ছে ভাই এগুলো বহুবার তোদেরকে আগেও মানে ফিজিক্স পড়ানোর সময় এসব জিনিস পড়িয়েছি, ফ্রিকোয়েন্সি কি, তাই তো নাকি? Frequency is the number of completes of cycles of an alternating quantity such as voltage or current per second, তাই তো? ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে আমার হার্জ, ঠিক? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t, তাই তো? টাইম পিরিয়ডে 1/টাইম পিরিয়ড হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি। তাহলে আমি যদি এসি এঁকে দেখাই ওই, চাপের কিছু নেই, সবাই ভালোই নাম্বার পাবে। সন্দীপ তো টেনশন মেনশন নেয় না, কাটিয়ে দেবে। যা হবে দেখা যাবে দাদা। আবার কি অত টেনশন, লাইফে টেনশন বেশি নিলেই চাপ, যা হবে হবে। যা হয় তা দেখা যায় না। সেটাই, কি হবে আর টেনশন করে, যা হওয়ার তো হয়ে গেছে, তাই তো টেনশন। আবার কি হবে? একটা কমপ্লিট সাইকেল, একটা হ্যাঁ একটা কমপ্লিট সাইকেল করতে, একটা কমপ্লিট সাইকেল মানে এখান থেকে এতটা, মানে এতটা কমপ্লিট সাইকেল করতে আমার সময় লাগে হচ্ছে টি, টি এর ইউনিট হচ্ছে আমার সেকেন্ড, তাই তো? তাহলে ফ্রিকোয়েন্সির ইউনিট হয়ে যাবে সেকেন্ড ইনভার্স অথবা হার্স। অনেক সময় ধর তোর মানে অপশনে হার্স দেওয়াই নেই, তখন কিন্তু সেকেন্ড ইনভার্স লিখতে হবে, ঠিক আছে? মানে মাথায় থাকে। তাহলে আবার যদি ফ্রিকোয়েন্সি মানে বাড়ির নর্মাল হাউস হোল্ডের ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি থাকে আমাদের ইন্ডিয়াতে, সেটা হয়ে যায় 50 হার্টজ, আর ইউএসএ তে হলে 60 হতো। তাহলে আমার টাইম পিরিয়ড ইকোয়ালস কি হয়ে যাবে 1/f, তাই তো? তাহলে 1/50, তার মানে হয়ে যাবে 0.02, তাই নাকি? তার মানে একটা সাইকেল কমপ্লিট করতে কত সময় লাগে? 0.02। তাহলে এখানে তুই দেখতে পারবি যে t is the time period of one complete cycle, where t is the time period of one complete cycle। বোঝাতে পারছি আশা করছি। এবার ভাই এইসব জিনিস ম্যাগনেটিক্সও আছে, এইসব জিনিস এসিতেও আছে ভাই, একই জিনিস আছে। এইবারে প্রত্যেকটা সাবজেক্টের সাথে কেউ যদি রিলেট করতে পারিস, ফিজিক্সেও পড়িয়েছি আমি ফ্লাক্স ডেন্সিটি। আমি ট্রিপল এর প্রথম দিক যখন ম্যাগনেটিক সার্কিট পড়ছিলাম তখনও পড়িয়েছি ফ্লাক্স ডেন্সিটি, পড়ায়নি? ফ্লাক্স বাই এরিয়া। তাহলে এগুলো বহুবার একই জিনিস মানে চলছে। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, মানে সব জিনিস লিঙ্ক আপ আছে, প্রেসার একদম নেওয়ার কিছু নেই। তাহলে বি যেটা আমার ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, সেটা হয়ে যায় ফ্লাক্স আপন এরিয়া, তাই তো? ফ্লাক্সের আই হচ্ছে আমার ম্যাগনেটিক ফ্লাক্স, যার ইউনিট হচ্ছে আমার কি, ওয়েবার, ওয়েস্ট বেঙ্গল ডব্লিউবি। আর এই হচ্ছে আমার ক্রস সেকশনাল এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া তো মিটার স্কোয়ারই হবে এই সাইডে, তাই তো? মিটার স্কোয়ার। তাহলে আলটিমেটলি যদি আমি বি এর ইউনিট বের করি, ইউনিট অফ এবার পার মিটার। যেটাকে আমরা টেসলা বলি, তাই তো? এইটা বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বি এর ইউনিট কি বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। ম্যাগনেটিক ফ্লাক্স
আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, এই দুটোর মধ্যে যেন কোনো রকম কনফিউশন না হয়, বারবার বলছি। ফ্লাক্সের ইউনিট ওয়েবার আর ফ্লাক্স ডেনসিটির ইউনিট হচ্ছে টেসলা। কি বললাম? তাহলে এটা হচ্ছে ওয়েবার পার মিটার স্কোয়ার, এটা কি, অথবা আমরা বলি টেসলা। কোনো কনফিউশন কারোর এতক্ষণ যে পড়াচ্ছি? শান্তি তো লেখা আছে? দাদা এক সেকেন্ড দাঁড়াও। এই ওয়েবার ইউনিটটা যদি এবারে ওয়েবার পার মিটার স্কোয়ার যেটা আমি লিখেছি অথবা ওয়েবার, এই দুটোর মধ্যে একটা এমসিকিউতে পড়বে, যদি না পড়ে সার্থকী ভিডিওটা চলছে, তুমি আমায় পরে বলো, যেটা তুমি বলেছিলে রেকর্ডিং চলছে কিন্তু। এইটা না একটা হয় ওয়েবার ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট, তা নাহলে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটির ইউনিট ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা টেসলা, কোনো একটা কোয়েশ্চেন আসবে, এটাও বলে রাখছি, সবাইকে বলে রাখছি যতজন আছে ক্লাসে, এটা এটা আসবে, ঠিক আছে? কেউ আটকাতে পারবে। হয় ম্যাগনেটিক ফ্লাক্সের ইউনিট কি, তা নাহলে টেসলা কি, তা নাহলে ওয়েবার পার মিটার স্কোয়ার কিসের ইউনিট, মানে মানে কোনো একটা প্রসেসে জিনিসটা ঘুরিয়ে ফিরিয়ে আসবে। কি বললাম সত্যি, বুঝতে পেরেছিস তো? কোনো না কোনো ভাবে আসবে, ফুল চান্স। একদম কোনো না কোনো ভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটা না একটা কোশ্চেন এখান থেকে সেট হবে, আমি বলে রাখছি। ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি তাহলে নাকি? চলো। এটা কি বলছি রে ভাই? ফর সাইনোসয়েডাল ভ্যারিং অল্টারনেটিং কোয়ান্টিটি স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন আরএমএস ভ্যালু এন্ড ম্যাক্সিমাম ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু এন্ড ম্যাক্সিমাম ভ্যালু। আরএমএস ভ্যালু আর ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে রিলেশন, এটা যদিও আমি আগে বলে দিয়েছি, তাও মানে ব্যাপারটা কি, মানে আগের জিনিসটাই আরেকবার লিখিয়ে দিচ্ছি, দেখে না। ওই যেগুলো পড়ালাম রে, অ্যাভারেজ ভ্যালু আরএমএস ভ্যালু, ঠিক আছে, ওই রিলেশনটা তোকে লিখতে বলেছে, এই কোয়েশ্চেনটা বহুবার আসেই, সেই জন্য আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি। প্রথমেরটা কি আছে না, এই ফরম্যাটে আছে, হ্যাঁ, যেটা যেভাবে কোয়েশ্চেনটা দেওয়া আছে, আরএমএস ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু। এই তো একটু আগে লেখালাম যে আরএমএস ভ্যালু ইকুয়ালস টু, এই একই জিনিস খালি আর একবার আমি লিখে দিচ্ছি। তাহলে ভি আরএমএস ইকুয়ালস টু হয়ে যাবে আমার ম্যাক্সিমাম ভ্যালু বাই রুট টু, তাই সত্যি, অ্যান্ড আইআরএমএস ইকুয়ালস টু হয়ে যাবে আই পিক বাই হ্যাঁ আই পিক বা ম্যাক্স, একই ব্যাপার, ঠিক আছে, বাই রুট। কোনো ডিফারেন্স কিছু নেই, যেটা খুশি লিখতে পারিস। অ্যাভারেজ ভ্যালু অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু। এসির প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবি সবাই, হ্যাঁ, যারা পরে রেকর্ডিং শুনবি ভাই তাদের জন্য বলে রাখছি যে এসির প্রতিটা ক্লাস অ্যাটেন্ড করবি, তা নাহলে এসি একদমই বুঝতে পারবি না। অতটা সোজা জিনিস নয়। দাদা এইটুকু করে লিখলেই হবে? আবার কি, এইটা পুরো একদম এসি সাবজেক্টটাই হচ্ছে ক্যালকুলেটিভ, বুঝতে পারলি তো, অঙ্কের মতো জিনিস, এ তোকে বেশি কিছু লেখারও দরকার পড়ে না। এইটাতেই 3 আছে বা 4 আছে, 2 2 করে, মানে তুই এটা বলতে পারিস যে দাদা মানে প্রত্যেকটা ভ্যালু তোকে বলে দিতে হবে, তুই এভাবে লিখে দিবি যে ভি আরএমএস হচ্ছে আরএমএস ভ্যালু, তারপর লিখবি ম্যাক্সিমাম হচ্ছে আমার এটা যেটা লিখেছি এটা হচ্ছে পিক ভ্যালু, তাই তো? তার মানে প্রত্যেকটা কোশ্চেনে গিভেন ডাটাগুলো লিখতে হবে? অঙ্ক পড়ালে লিখতেই হবে তোকে, কিভেন ডেটা লিখলে ভালো হয়, বেশি নম্বর পাওয়া যায়, বুঝলেন? নাম্বার থাকে দাদা ওইটা। ওতে ওতে পার্ট নাম্বার থাকে, তুই যদি কিভেন ডেটাও ঠিকঠাক লিখে আসিস, যদি অঙ্কটাও ভুল করিস, তোকে নাম্বার ওখানে 1 দিয়ে দেবে। সন্দীপ ঠিক আছে তো? তুই এভাবে মানে এলাবোরেট করে দিবি জিনিসটা, এটাকে পিক ভ্যালু বলে, এটাকে আরএমএস বলে, তুই অথবা ভি ম্যাক্স বাই রুট টুটাকে একটু কেরামতি করে লিখে দিলি 0.707 ভিএম, ঠিক আছে? কি বলছি বুঝতে পারছিস? তুই মানে জিনিসটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে তোর মতো করে সাজিয়ে দিবি, ঠিক আছে? এরপর হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল, যেটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার কাকে বলে।
অ্যাক্টিভ পাওয়ারকে আমরা আগের স্লাইডটা দাও, এক সেকেন্ড হয়ে গেছে। অ্যাক্টিভ পাওয়ারকে রিয়েল পাওয়ার বলি, মনে আছে তো? যেটার ইউনিট হয়েছে ওয়াট। ওটা বলছি পরের সাইডটাই কি লাস্ট সাইড আজকে আমার ভিডিওটা? আমি শেষ করে দেবো বলছিস? তাহলে তাহলে পরেরটাই শেষ করে দিই, হ্যাঁ কি বলিস? অনেক মানে দেখ, আমি এত স্লাইড বানিয়ে রেখেছি এসির জন্য, দেখেছিস? এই 22 নম্বর মানে আরো আরো যেতে পারে আর কি পুরোটা। যাই হোক, মানে অত ভেবে লাভ নেই, তাড়াতাড়ি হয়ে যাবে। যখন বুঝতে শুরু করবি তোর মনে হবে না কত নম্বর স্লাইড চলছে, ঠিক আছে? স্টার্টিং এর ক্ষেত্রে আজকে যতটা পড়িয়েছি এটাই এনাফ মনে হয়। কি বলিস সত্যি? দাদা এটাই। সায়ন্তি কি বলিস? এর থেকে বেশি কিছু করে দেবো নাকি না আজকের মতো? দাদা এটা পর্যন্ত লাস্ট করো এই স্লাইডটা, ঠিক আছে, 22 নম্বর স্লাইড পর্যন্ত লাস্ট করো। ওকে। অ্যাক্টিভ পাওয়ার যেটা আছে, active power is the actual power consumed by a circuit to perform useful work. অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আমার যেটা সার্কিটে পাওয়ারটা কনজিউম হয়। সার্কিটে কোনটা আমার পাওয়ার কনজিউম করে? মেনলি অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে কোন এলিমেন্টটা জানিস সত্যি? সন্দীপ, আমার যে রেজিস্টার, ক্যাপাসিটার, ইন্ডাক্টর থাকে সার্কিটে, মানে অ্যাক্টিভ পাওয়ার কনজিউম করে কোনটা? ইন্ডাক্টরটা না, রেজিস্টার। সবসময় রেজিস্ট্যান্স আমার কনজিউম করে হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, ঠিক আছে? আর রিঅ্যাক্টিভ পাওয়ার করে ইন্ডাক্টর, ক্যাপাসিটর, ঠিক আছে? এটা মাথায় জানা থাকে। such as producing heat, motion or light. It is measured in watt and is given by active power যেটা দেওয়া থাকে আমার P equals to VRMS into IRMS বা VMIM cos phi। কি বললাম? VMIM বিশাল ইম্পর্টেন্ট জিনিস। এরপর আসছে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারকে আমরা কি কি ইউনিটে প্রকাশ করি ভাই? ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এই কোয়েশ্চেনটা সারা জীবন আসে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট, যে রিঅ্যাক্টিভ পাওয়ারের ইউনিট কি, সেটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার কি সত্য কি রিঅ্যাক্টিভ ভার, রিঅ্যাক্টিভ বা ভার, ঠিক আছে? VAR। তোকে এটাও দিয়ে দিতে পারে যে VAR কিসের ইউনিট, তোকে বলতে হবে রিঅ্যাক্টিভ পাওয়ার, যেটাকে আমরা কিউ দিয়ে ডিনোট করি, ঠিক আছে? আমরা এতদিন শিখে এসেছি রেজিস্ট্যান্সের ইউনিট, শুধুমাত্র আমরা রেজিস্ট্যান্স দিয়ে কোনো একটা তার হোক যাই হোক কিছু রেজিস্ট্যান্স মেপেছি। যখন এসির দিকে চলে আসবি সেটাকে রেজিস্ট্যান্স বলবো না, আমরা বলবো ইম্পিডেন্স। কি বলবো? ইম্পিডেন্স, যেটাকে জেড দিয়ে ডিনোট করা হবে, ঠিক আছে? তাহলে এইটা যেটা আমার দেওয়া থাকে ভার বা কিউ, এটা আমার দেওয়া থাকে হচ্ছে VRMS। তাই ইম্পিডেন্স আর ওই রেজিস্ট্যান্সের মধ্যে কি পার্থক্য? ইম্পিডেন্স হচ্ছে রেজাল্ট্যান্ট। কি বললাম বুঝতে পেরেছিস? পি প্লাস কিউ ইকুয়ালস টু হচ্ছে জেড। কি বললাম? জেড দিয়ে ডিনোট পি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, কিউ হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, আর জেড হচ্ছে ওদের রেজাল্ট্যান্ট, মানে ওদের যোগফল, ঠিক আছে? ভেক্টর দিয়ে ডিনোট করা হয়। আস্তে আস্তে শেখাবো, ঠিক আছে? যখন ফেজার টেজার আঁকবো। হ্যাঁ, হ্যাঁ, জেড ইকুয়ালস টু লেখা আছে। সার্কিটে যেরকম ওটা হ্যাঁ, মানে এটা যখন কাজ করে, ওটা ইম্পিডেন্স হিসেবে এসি সার্কিটে কাজ করে। হ্যাঁ এইরকম ভাবে হয় জিনিসটা, ঠিক আছে? এটা যখন তুই ম্যাগনিচিউড বের করবি তখন ওটা বড় পি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লেখা, আর জেড ইকুয়ালস টু পি প্লাস জে কিউ। এই মেকানিক্সে আছে রেজাল্টেন্ট বের করা। একদম একদম আরে ভাই, ইঞ্জিনিয়ারিং এ সেই জন্যই তো এই সাবজেক্টগুলো তোকে দিয়েছে, যাতে একটার সাথে একটা লিঙ্ক। এটাকে বলে ইম্পিডেন্স। যখন এসির দিকে চলে এসেছিস তোকে আস্তে আস্তে এইসব টার্মগুলো শিখতে হবে। ইম্পিডেন্স মানে হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর সরি অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারের যোগফল, ঠিক আছে? এইটা এখানে লেখার কোনো মানে হয় না। এখানে লিখলে আউট অফ টপিক হয়ে যাবে, ঠিক আছে? ঠিক জায়গায় লেখাবো সন্দীপ, বুঝতে পেরেছিস তো টপিকটা? ঠিক। হ্যাঁ দা। হুম। আমি তোদেরকে পাওয়ার ট্রায়াঙ্গেল এঁকেছিলাম ম্যাগনেট, যখন ওভারভিউ অফ ম্যাগনেটিক সার্কিট পড়িয়েছিলাম তোদেরকে একটা পাওয়ার ট্রায়াঙ্গেল দেখিয়েছিলাম, যেখানে অ্যাক্টিভ পাওয়ার ছিল, রিঅ্যাক্টিভ পাওয়ার ছিল, আর একটা কি ছিল? অ্যাপারেন্ট পাওয়ার, তাই তো? মনে আছে না? পড়ছে না?
মনে পড়ছে সন্দীপ? একবার ড্র করে দাও নাকি? পাওয়ার ট্রায়াঙ্গেলটা ড্র করি, তাহলে কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পাওয়ার ট্রায়াঙ্গেল আমি আগেও পড়িয়েছি কিন্তু। ওভারভিউ, হ্যাঁ ঠিক বলেছিস, ওই ওই জায়গাটা আমি কিন্তু পড়িয়েছি। করিস, ডেল্টা হিসেবে দেখাচ্ছিলে তুমি ওই সার্কিট গুলোকে, ঠিক, ওইগুলো? ঠিকই বলেছিস। ওই মানে হুম। যখন ওভারভিউ অফ সার্কিট পড়ছিলাম তখন ওটা আমি এঁকেছি, ঠিক আছে? হ্যাঁ 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 হ্যাঁ। আমি এঁকে দেখিয়েছিলাম তো। এরকম ত্রিভুজ আকৃতি নেই, এটা তো দুটো দিকে ঠিক। এইভাবে হবে, অন্য ত্রিভুজ আছে কি দেখি। না, নিজেই ড্র করেছি। নিজের হাতে ড্র করতে হবে, এটাই ভালো। বোঝা গেলেই হবে। এইটা হচ্ছে আমার রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, এটাকে পি বলে। এইটা হয়ে যাবে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার কিউ। আর এদের যে রেজাল্টেন্ট হয় সেটাকে বলে সন্দীপ কি? সেটাকে বলা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ার, এইটা রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, সত্য একই জিনিস। এটাই অ্যাক্টিভ পাওয়ার, এটাই অ্যাক্টিভ পাওয়ার। এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এটাকে এস দিয়ে ডিনোট করা হয়। তাহলে এইটার অ্যাম্পিয়ার হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার, বলো ভোল্ট অ্যাম্পিয়ার। ইউনিট, এর ইউনিট হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, তাই তো? আর এর ইউনিট হচ্ছে ওয়াট। আর এদের মধ্যে যে অ্যাঙ্গেল থাকে এটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল। এবার ক্লিয়ার হয়েছে তো কনফিউশনটা? হুম 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 হুম। তাহলে আজকে এই পর্যন্তই থাক নাকি? হ্যাঁ দাদা। বাকিটা তাহলে পরের দিন কন্টিনিউ করো। তাহলে অফ করছি।